ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। আজকের গল্পে যে সমস্ত ঘটনার বিবরণ রয়েছে তা শুধুমাত্র গল্পের প্লট ফুটিয়ে তোলার জন্যই ব্যবহার করা হয়েছে। এর সঙ্গে যদি বাস্তবের কোনো রূপ মিল থেকে থাকে তবে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। মেয়েটার সামনে এত খারাপ সময় জেনেও কিন্তু একটু সাবধান হওয়া দরকার ছিল, জানিস। বারবার আমার সেটাই মনে হয়। খারাপ সময়? কার? কলির? কে বলল? কেন কেশবদা? কিভাবে কেশব মামা প্রেডিকশন করে নিয়েছিল যে সামনেই কলির মৃত্যু? আর কিভাবেই বা কেশব মামা কলিকে প্রোটেকশন দিত? তিনি কি কোনো তন্ত্রমন্ত্র জানে? আর কলির মৃত্যুর পেছনে রহস্যটাই বা কি? সব জানা যাবে আজকের পর্বে। শুনতে থাকুন দীপান্বিতা মিত্রনাথের লেখা কলি অন্তিম পর্ব। গল্প পাঠে আমি সৌভিক। গল্পের বিভিন্ন চরিত্রে তৃষা, সমৃদ্ধা, রমাকান্ত, সায়ন্তন, অরিজিৎ, সুপ্রভ, তানিয়া, প্রাহি এবং স্বর্ণালী। শুরু হচ্ছে কলির অন্তিম পর্ব। এই জগৎ সংসারকে দাড়িপাল্লার দুটো পাল্লায় বসিয়ে সব নিয়মনীতির নির্ধারণ করা হয়, সত্য আর মিথ্যা। অথচ এই দুটোই কিন্তু ব্যাখ্যা মাত্র। একটি বহুজন সমাদৃত, প্রমাণিত ও গ্রহণযোগ্যতা পেয়ে স্বীকৃতি পায়, উল্টোটা বিপরীতে গিয়ে দ্বন্দ্ব তৈরি করে আর প্রমাণের অভাবে মিথ্যা হিসেবে ধরা হয়। মাঝের এই দ্বন্দ্ব পর্যায় থেকেই সৃষ্টি হয় অনেক অনেক কাহিনী, যার কিছু গিয়ে খুলে দেয় আরও এক দিক, যা সত্য অথবা মিথ্যা কোনোটাই বলা যায় না। এই ঘটনা আর তার থেকে সৃষ্টি হওয়া বহুবিধ অভিজ্ঞতা দীপশিখাদের এখন সেইখানেই নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়েছে। বাড়িতে নিজের মায়ের সাথে প্রথমে সে আলোচনা করবে ঠিক করে। অতিপ্রাকৃত যা কিছু উপলব্ধি হচ্ছে সেটা তার মা সুমিত্রা মজুমদারেরও জানা, আর তিনি তো আরও অনেক কিছু প্রত্যক্ষ করেছেন ঘটনা ঘটার পরে এবং আগেও। সেটা নিয়েই দীপশিখা চেয়েছিল যে মাকে অন্তত আগে জিজ্ঞাসা করা দরকার। সে সুযোগ বুঝে সেই দিন বিকেলে মায়ের সামনে কথাটি উপস্থাপন করে। সুমিত্রা দেবী তখন বারান্দায় বসে খবরের কাগজ পড়ছেন। নাতনি এই সময় ঘুমোয়, সবারই ফুরসত কিছুটা। দীপশিখা পাশে গিয়ে বসতেই উনি নিজে থেকেই বলে ওঠেন, কিছু বলবি? কলির বিষয় নিশ্চয়ই। কি করে জানলে? ও, ভয় পেয়েছি তাই বলছো? না, শুধু তাই তো নয়, তুই তো কখনোই একটা বিষয়ের কোনো একদিক নিয়ে ভাবতে পারিস না। কোনো একটা ঘটনা ঘটে গেলে তার বিভিন্ন দিক নিয়ে বাড়াবাড়ি পর্যায়ে চিন্তা করার অভ্যেস নিজের মেয়ের যে আছে, সেটা মা হিসেবে জানবো না এরকম ভাবাটাই তো বোকামি। বাড়াবাড়ির পর্যায়ে চিন্তা করার দরকার এক্ষেত্রেও নেই বলছো? এখনো নেই? আমি না হয় ইমোশনাল মানুষ, একটু বেশি ভাবুক। তারপরে এত স্নেহের একটা মানুষ ছিল কলি আমাদের কাছে, তাই এরকম করছি। কিন্তু তোমরাও তোকে কম ভালোবাসোনি মা। তোমাদের অবাক লাগে না যে এরকম একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলার মানুষইও নয়? আর সেই দুর্ঘটনায় কলির মৃত্যু না এসে আসলো 2 বছর পর।
আর এই সময়টা নিজের বাড়িতে পঙ্গু হয়ে পড়ে থাকলো। নিজের ক্ষয় হয়ে যাওয়াকে প্রতি মুহূর্তে উপলব্ধি করে তিল তিল করে শেষ হলো মেয়েটা। আর সবার ওপর এই সব কিছুই যে ঘটবে তার আগে থেকেই জানা ছিল, ঠিক 3 মাস আগে। তাহলে কেউ ব্যবস্থা নিল না কেন? তুমিও তো জানতে, তোমার সামনেই এই বাড়িতেই নাকি কেশব মামা ওকে দেখে প্রেডিকশন করে যে সামনে ভয়ানক বিপদ। তাহলে মামার কথা ওরা শুনলো না কেন? আর তুমিই বা বোঝালে না কেন মা? কে বললো বলিনি? আমরা আপ্রাণ চেষ্টা করে গেছি রে, কিন্তু ওই যে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। এখানেও তাই হয়েছে, যার ফল কলি তো ভুগলই, এখন বাকি সবাইও ভুগছে। সেদিন কেশব যখন এখানে ছিল সবাই গল্পগুজব করছি, এমন সময় কলি আর তুলিকা আমাদের বাড়ি আসে, ওদের বাড়ি নারায়ণ পুজোর নেমন্তন্ন করতে। এমনিতেও তো তুই জানিস যে ওরা তোর বিয়ে হয়ে যাওয়ার পর খোঁজ খবর নিতে একটু বেশিই আসে। ফাঁকা লাগে নাকি আমার, তুই নেই এসব কারণে। তো সেই দিন যখন দরজা দিয়ে ওরা ঢুকছে, ওই সামনের সোফাতেই কেশব তখন বসা। কলিকে দেখেই কেশবের মুখটা কেমন থমথমে হয়ে গেল জানিস। এত হাসি খুশি স্বভাবের ও, এরকম চোখে মুখের অবস্থা দেখে আমিও চমকে গেলাম। নিজে থেকেই কলিকে পাশে বসতে বলল কেশব। অল্প বিস্তর পড়াশোনার কথা দিয়েই শুরু হয়েছিল ওদের কথোপকথন। তারপর কেশবের নিজস্ব বিদ্যার গুণে যেটা ও করে থাকে, যদি সেরকম কিছু প্রয়োজনীয়তা থাকে, বলে ফেললো দেখলাম কলিকে। তুমি সায়েন্স নিলে কেন? তোমার তো সায়েন্স ভালো লাগে না শুনেছি। 11-এর রেজাল্টও তো খুব একটা ভালো হয়নি। কেমিস্ট্রিতে তো পাস মার্কস কোনো মতে। জোর করে পড়াশোনাটা করো কেন? পড়াশোনা তো জ্ঞান আহরণ করা, যেটা কিন্তু খুবই স্বতঃস্ফূর্তভাবে হওয়া দরকার। এইভাবে হলে তুমি তো মা একদমই আগ্রহ হারিয়ে ফেলবে, তাতে তো রেজাল্ট আরও খারাপ হবেই। তুমিও কিন্তু কিছুই শিখতে পারবে না। মামার কথা শুনে কি বলল কলি? কলি কি মুখ ফুটে সচরাচর কথার পৃষ্ঠে কথা বলতো? ওর তো শুধু হাসিই বেশিরভাগ সময় উত্তর হতো। কিন্তু এই কথায় হাসতে তো দেখিনি, বরং চোখ ছলছল করে চেয়েছিল। তারপর কেশব ওকে অন্যরকম গল্প করে মুখে হাসি ফুটিয়েছিল। কিন্তু ওরা চলে যেতেই যে কথাগুলো বলল, তখন তনিমারাও ছিল। দিদি ভাই, সামনে কিন্তু মেয়েটার খুব বড় একটা বিপদ। খুব তাড়াতাড়ি কিন্তু কিছু একটা ঘটবে। অঘটনই বলতে পারো। ও নিজেই সেটা ঘটাবে। ওকে প্রোটেকশন দিতে হবে ইমিডিয়েটলি। তুমি কথা বলো ওদের সাথে। দেরি করলে কিন্তু লাইফ রিস্ক হয়ে যেতে পারে। তারপর তারপর তোমরা কথা বলনি ওর মা বাবার সাথে? বলেছি, আমি নিজে গিয়ে বলে এসেছি। কেশব থাকতেই ও চেয়েছিল থেকে কাজ করে যেতে কলির জন্য, কিন্তু তুলিকারা বলল যে ওদের কোনো কুলো গুরুদেবকে কলিকে দেখানো হচ্ছে। তিনিও বিপদ বলেছিলেন, আংটি দিয়েছেন, সব কেটে যাবে তাতেই। আবার নতুন করে কিছু করতে গিয়ে উল্টো বিপত্তি হলে মুশকিল। আমিও এইসব শুনে আর জোর করিনি, শুধু কেশব খুব হতাশ হয়েছিল। ফিরে গিয়েও বারবার খবর নিত। আমি আবারও গেছি 2বার, কেশবের ইচ্ছেতে কিছুটা, আর কিছুটা কলির কথা ভেবে, কিন্তু রাজি করাতে পারিনি রে। কিন্তু মামা কিভাবে প্রোটেকশন দিতে চেয়েছিল কলিকে? ওই তন্ত্র মন্ত্র করে? না হলে সাধারণ মানুষ তো গ্রহরত্নের উপর বিশ্বাস করেই চলে। উপকার হয় শুনেছি, যদিও এখানে হয়নি। তাহলে মামা এমন কি প্রোটেকশন দিত? তা তো জানা নেই রে, তুই বরং জিজ্ঞেস করে দেখ না। যদিও এগুলো প্রকাশ করা যায় না, তবুও তোকে তো অনেক কিছুই বলতেও পারে। হ্যাঁ, জিজ্ঞেস করব, আজই করব, রাতে। কিন্তু সেই রাতে কেশবের সাথে যোগাযোগ করা
দীপশিখার কোনো মতেই সম্ভব হয় না। বারংবার চেষ্টা করেও ফোনে কানেকশন পাচ্ছিল না সে। অধৈর্য হয়ে রাত 9টায় বাড়ির বারান্দায় গিয়ে যখন সে দাঁড়ায়, তখন মোবাইলে একটা মেসেজ ঢোকে। হোয়াটসঅ্যাপের দৌলতে ফোন মেসেজ সাধারণত কোম্পানির হবে বলেই ইগনোর করতে যাচ্ছিল, কিন্তু দেখল ওপরে লেখা নিউ মেসেজ, মামু। অদ্ভুত রহস্যময় বিষয় তো। মামাকে তো সে কিছুই বলেনি, যদিও সে কিন্তু তার এই মামু মানে কেশব রায়ের এই ধরনের আচরণে অভ্যস্ত। যেখানে যখন মামুকে তার প্রয়োজন, মামু ঠিক পৌঁছে যায় বা কোনো সংকেত পাঠিয়ে ভরসা দেন। এটার কোনো ব্যাখ্যাই দীপশিখার কাছে নেই। সে শুধু ইয়ার্কি করে সবার কাছে বলে বেড়ায়, এটা ম্যাজিক ট্রিক্স মামুর। ভাগ্নির কিছু হলে তো লোকে বলবে যে কেমন সব কাজবাজ জানে যে ভাগ্নিকে প্রোটেকশন দিতে পারে না, তাই এগুলো করে নিজের নাম বাঁচায়। নিজের মনেই হেসে ফেলে দীপশিখা, কিন্তু মেসেজ ওপেন করে চমকে ওঠে পুরোপুরি। এও সম্ভব? মামু জানলো কিভাবে এতটা? আর আমার তরফে তো কোনো কল ওই পাশে যায়নি। তাহলে মেসেজে লেখা, মুন্নি, চিন্তা করো না মা, কাল কথা হবে রাত 9টায়। আজ মঙ্গলবার, তাই একটু কাজের চাপ বেশি। কাজে বসে গেছি বলতে পারো। কথা বলা আর সম্ভব হবে না মনে হয় আজকে, কিন্তু খুব সাবধান। আগামী কটা দিন কিন্তু ভীষণভাবে সতর্ক থাকতে হবে। আর শনি মঙ্গলবার তো আরও বেশি করে। বাড়ি থেকে মনে হয় না বেরোনোটাই মঙ্গল, বিশেষত রাতের বেলায়। আমি দূর থেকে যতটা পারবো তোমাকে গার্ড দেব, কিন্তু তাতে যে সম্পূর্ণভাবে সুরক্ষিত রাখা যায় না সেটা তুমি জানো, সম্ভবও নয়। তাই নিজে সাবধান থাকবে। ছোট মুন্নিকে রাতের বেলায় একলা রেখে কোথাও কিন্তু যাবে না। মনে রেখো একটা কথা, আপনজনের মোহ কাটানো অত সহজ নয়, মৃত্যুর পরেও না। তোমার কাছে সে আসবে, বারবার আসবে, কিন্তু তুমি সাবধান থেকো। কোনো আমল কিন্তু তাকে দেবে না। এখানে তোমার ভয় পাওয়াটাই কিন্তু তাকে আমল দেওয়া। ভয় পাবে না, ভগবান তোমার সহায় হোক। মন্ত্র উচ্চারণ করবে যেগুলো তোমাকে শিখিয়েছি। নিজের আশেপাশে নেগেটিভ ফোর্সকে ক্লিয়ার কিন্তু একমাত্র পজিটিভ ফোর্সই করতে পারে। খেয়াল রেখো, এই কথাগুলো কিন্তু ভুলে যেও না। এগুলোর কোনো ব্যাখ্যাই নেই তার কাছে, কোনোদিনও ছিলও না। শুধু অবাক বিস্ময়ে শিহরিত হওয়া ছাড়া কিছুই উপায় নেই দীপশিখার কাছে। একেই এই গুমুট গরম, তার মধ্যে এই বিষয় কেন্দ্র করে মানসিক টানাপোড়েন, রাতে ছোট বাচ্চার সঙ্গে নিদ্রাহীন কাটানো, সব মিলিয়ে মিশিয়ে বিধ্বস্ত অবস্থা কাটতেই দীপশিখা কখন যে বারান্দার গ্রিল খুলে উঠোনে চলে গেছে তা সে নিজেও জানে না। তার ওপর মামার মেসেজ আসাতে চমকে দাঁড়িয়ে ওখানেই পড়তে শুরু করে কি লেখা তাতে। গরমে তাদের এলাকায় এইরকম রাতেও অনেকে হাঁটাহাঁটি করে, যাকে বলে হাওয়া খেতে বেরোনো। সেই মিঠে ঠান্ডা হাওয়ায় সব ক্লান্তি একেবারে দূর হয়ে যায়। কিন্তু মেসেজের মধ্যেকার কথাগুলো পড়তে পড়তেই ভয়ে কেঁপে উঠল একবার সে। আজকের রাত তো অন্য রাতের মতো নয়, বরং অনেক আলাদা, আর তার চেয়েও বেশি ভয়ঙ্কর। মঙ্গলবার আর শনিবার বিশেষভাবে এই দুটো দিন সাবধানে থাকতে হয়। তাই তো বলল মামা, অন্য দিনেই যে ওইভাবে দেখা দেয়, সে আজ এই মঙ্গলবার কি করবে। ভাবতেই দৌড়ে ঘরে ঢুকতে যাবে, অমনি লোডশেডিংয়ে গোটা পাড়া অন্ধকারে ডুবে যায়। তাদের বাড়ির সামনে স্ট্রিট লাইটগুলো দপদপ করতে করতে যখন নিভে যাচ্ছে, তখন সেগুলোর সাথে একটা মিল খুঁজে পায় দীপশিখা। খুব মিল কারোর সাথে। হঠাৎ আঘাতে ভেঙে গিয়েও জীবনে শক্তিটুকু পুরোপুরি বেরিয়ে যায়নি, ধীরে ধীরে শেষ হচ্ছে যেন, অনেকটা কলিরই মতো। এই ভাবনা মনের মধ্যে আসার সাথে সাথেই দীপশিখা বেশ টের পায় আরও কিছু সাথে সাথেই উপস্থিত হয়েছে তার চারপাশে।
সে নিজেই তার পরিস্থিতির জানান দিয়ে দেয়। তাই জন্যই তো সে ছড়িয়ে দেওয়ার জন্য ওই বিষাক্ত ওষুধের গন্ধটাই বেছে নিয়েছে, যার মধ্যে দীর্ঘ 2 বছর সে দিবা রাত্রি পড়েছিল। গন্ধটা নাকে যেতেই প্রতিটা রোমকূপ খাড়া হয়ে যায় দীপশিখার। এখান থেকে পালিয়ে ঘরে ঢুকতেই হবে তাকে, যে করেই হোক। মা বাবা ভেতরের ঘরে তার মেয়েকে নিয়ে রয়েছে, এই বাইরের থেকে ডাকলেও শুনবে না তারা, আর ডাকবার মতো শক্তিও তার নেই। সঙ্গে সঙ্গেই সে লক্ষ্য করে যে সে এক চুল নড়বার ক্ষমতা হারিয়েছে। যেখানে দাঁড়ানো সেখানেই যেন আটকে গিয়েছে ওভাবেই। ভীষণ অসহায় লাগছে, আতঙ্কিত তো আরও বেশি, কিন্তু উপায় কিছুই মাথায় আসছে না তার। সে যেখানে দাঁড়ানো সেটা নিজের বাড়ির দিকে পেছন ফিরে, আর ঠিক কলিদের বাড়ির দিকে মুখ করে। ওই জায়গায় দাঁড়িয়েই সে আর কলি অনেক সময় গল্প করত। দুজন দুজনের বাড়ির উঠোন থেকেই গলা ছেড়ে হাঁক মারত আর বলতো রাজ্যের কথা, যেগুলো একসময়ের ভালো স্মৃতি হলেও এখন ঠিক এই মুহূর্তে সেটা যেন দীপশিখার কাছে এক অশনি সংকেত লাগতে শুরু করেছে। ঠিক একই জায়গায় দাঁড়ানো দীপশিখার কাছে মনে পড়তেই তার বোধ হলো কলি যেন তাকে বলতে চায়, এই স্থানটিতে দাঁড়িয়ে আমার সাথে গল্প করতে তো মিস, তাই দেখো তুমি এখানে এসে দাঁড়াতেই যেমন আমি বাড়ি থাকলেই ছুটতে আসতাম তোমাকে দেখতে। শেষ যখন দেখা তখনও তুমি এখানে আর আমি ওখানে। আজও তুমি যখন এখানে দাঁড়িয়ে আমি আসবো না তা তো হয় না। আজও আমি ছুটতে এসেছি তোমার কাছে। দেখতে পাচ্ছ মিস, শুনতে পাচ্ছ আমায়? এই কথাগুলো কেমন যেন একা একাই তার খেয়ালে চলে আসলো। কেন আসলো সেটা সে নিজেও জানে না। প্রতিটা বাক্য নিজে নিজেই একটির পর একটি পর পর বসে যেতে থাকলো, কেমন একটা অদ্ভুতভাবে। ভাবুক কল্পনাপ্রবণ মনের খেয়ালে সৃষ্টি এইসব। নিজেই নিজেকে বুঝ দিয়ে বাড়ির দিকে ঘুরে দাঁড়াবার চেষ্টা করলো, পারল এইবার। কিন্তু ঘুরে দাঁড়ানোর সাথে সাথেই বাড়ির দক্ষিণ দিকের দেওয়াল ঘেঁষে যে পুরনো গোলাপ গাছটা, সেই দিকে তার চোখ পড়ল একবার। আপনা থেকে দৃষ্টি চলে গেল ওই দিকে, আর ওইদিকে তাকাতেই সেই প্রথমবার দেখল সামনে থেকে। তার ফাঁসি দেওয়ার 2 দিন আগে তাকে দেখেছিল দীপশিখা, ঠিক এই বাড়ির উঠোন থেকেই, যেইভাবে আগে তাদের দেখা হতো। হাসি মুখে তাকে দেখে বলেছিল, কেমন আছো মিস? তারপর আর ওই যন্ত্রণাক্লিষ্ট মুখের দর্শন দীপশিখার সামনে থেকে করেনি। সহ্য করতে পারত না কলির ওই অবস্থা। বারংবার দূর থেকে খোঁজ নিয়ে আসত। ঠিক 2 বছর পর তার মৃত্যুর পরবর্তী অবস্থায় আবার দেখছে দীপশিখা তাকে এইভাবে, এই অবস্থায়। একটা কঙ্কালসার দেহের গঠন মাত্র, কোনো কমনীয় গঠন নেই তাতে। কিছু বোধগম্য নয় সেইভাবে কেমন যেন কালো ধোয়ার কুণ্ডলি পাকিয়ে একটা অবয়ব তৈরি হয়েছে। বরাবরই তার বম্মা সুমিত্রা দেবীর কাছে তার আবদার ছিল এই গোলাপের কুড়ি তার চাই। তাই বুঝি এই বাড়ির সব চাইতে প্রিয় জায়গা ছিল তার কাছে ওই গোলাপ বাগান। একদম স্থির ভাবলেশীনভাবে ফেলিয়ে তাকিয়ে রয়েছে দীপশিখা তখন ওই দিকে। নিজের উপর যেন কোনো নিয়ন্ত্রণ নেই তার। হাতে ফোন আছে, সেটাও যে ব্যবহার করে মাকে ডাকবে সেটাও সে ভুলে গেছে। দরদর করে ঘামতে থাকে সে, যেন মনে হচ্ছে এগিয়ে আসছে সে তারই দিকে। কি করবে এখন? কি উপায়ে পরিত্রাণ পাবে? কিছুই চিন্তা করবার শক্তি আর দীপশিখার মধ্যে নেই। ভয়ে আতঙ্কে চোখ বুজে ফেলে সে, আর ক্ষণিকের মধ্যেই মাথায় আসে মামার বলা কথাগুলো। ভয় পাওয়া মানেই প্রশ্রয় দেওয়া। প্রশ্রয় দেওয়া চলবে না, মন্ত্র উচ্চারণ করবে ভয় পেলেই। আর এই কথাগুলো মনে আসতেই
মনে মনেই জপ করতে শুরু করে মামার বলা মন্ত্র। এই অমোঘ গায়ত্রী মন্ত্র 3 বার উচ্চারণ করতেই নিজের মধ্যে স্বাভাবিকতা লক্ষ্য করে দীপশিখা, আর দেখতে পায় তার মা তার সামনে দাঁড়িয়ে এমার্জেন্সি হাতে বিস্তার ধমক সহযোগে তাকে ঘরে ডাকছেন। ছুটে মায়ের কাছে যাওয়ার সময় লক্ষ্য করে দীপশিখা গোলাপ গাছটির সামনে আর কিছুই চোখে পড়ছে না তার। এই ঘটনার পেছনে রহস্য উন্মোচন করার জন্য দীপশিখা বেশি তৎপর ছিল, নাকি এই নিদারুণ পরিণতিপ্রাপ্ত মানুষটির এটিই ইচ্ছে ছিল, তা ভীষণ ধোঁয়াশা সৃষ্টি করেছিল প্রথম থেকেই। পরদিন যা কাটবার বদলে আরও নতুন ধন্দে ফেলে দেয়। পরের দিন দুপুরে একটি জরুরি কাজের জন্য দীপশিখাকে বের হতে হয় বাড়ির বাইরে। তখনও কেশব মামার সাথে সরাসরি কথা না হলেও তিনি যে বলে দিয়েছিলেন সাবধানতা অবলম্বন করতে, সেই অনুযায়ী সে তার বাড়ির সহকারী মেয়েটিকে নিয়ে বেরিয়ে গিয়েছিল চাপসাইয়ের উত্তর অংশে। চাপসাই যে পাহাড়ি এলাকা তা এখানে আসলেই বিশেষ করে বোঝা যায়। অনেকটা উঁচু তাদের বাড়ির থেকে। কোনো রিক্সা বা টোটো নিয়ে এদিকে আসা একেবারেই সম্ভব নয়। তাই ভেতর পথে নিজের পাড়া হয়ে একটি রাস্তা দীপশিখারা সবাই বরাবর ব্যবহার করে। শর্টকাট হয়, সুবিধে তাতে, না হলে মেন রোড দিয়ে যাওয়া অনেকটা সময়ের ব্যাপার। কিন্তু এই রাস্তা সবাই সন্ধে নামলেই এড়িয়ে চলে। একে তো অন্ধকার হয়ে যায়, তারপরে লোকমুখে বহু ভৌতিক ঘটনা তো অবশ্যই রটে। তাই জন্য সেই সময় আর কেউ যাওয়াটা সাহস করে না। তাছাড়া ভিন্ন ভিন্ন ভৌতিক ঘটনা তো লোকমুখে ছড়িয়েই থাকে, তাই কেউই সাহস করে না সন্ধ্যের পরে এই রাস্তা ধরে যেতে। আর অদ্ভুতভাবে রাস্তাটি দীপশিখাদের বাড়ি থেকে বেরিয়ে কলিদের বাড়ির পাশ থেকে হয়েই ওপরের দিকে উঠে গেছে। কিছুটা ওপরে উঠলে তাদের গোটা পাড়াটি ছবির মতো দেখা যায়। যাই হোক, এই পথেই যখন তারা গিয়েছিল তখন দুপুর 3:30 হবে। কাজ গুটিয়ে ফিরতে তখন প্রায় 5:30 বেজে যায়। তখনও বেশ আলো, অসুবিধা হবে না ভেবে ফেরার পথেও দুজন ওই দিক দিয়েই আসবার সিদ্ধান্ত নেয়। কিন্তু রাস্তায় কয়েকজন পরিচিত মানুষের সাথে দেখা হওয়ায় তাদের সাথে গল্প শুরু করে দেয় তারা। দীপশিখার নতুন মাতৃত্বের কারণেই সেই গল্পের অংশ হয়ে দাঁড়ায়। সময় যে এগোচ্ছে সেই দিকে তাদের কারোরই খেয়াল নেই। এরপর খেয়াল হতেই যখন তারা আবার ছুট লাগায় রীতিমতো, তখন প্রায় 6টা পেরিয়ে গেছে। আর যেই স্থানে তখন তারা উপস্থিত হয় সেখান থেকে ফিরে যাওয়া আর এগিয়ে যাওয়া রীতিমতো একই ব্যাপার। অগত্যা তারা জোরে জোরে পা চালায় বাড়ির দিকে, কিন্তু রাস্তা এতটাই চড়াই উতরাই, তারপরে আবার নিচের দিকে নামতে হচ্ছে। তাই খুব জোরে হাঁটার সম্ভাবনাও একেবারেই নেই। কিন্তু উপায় তো তখন কিছুই নেই। আর ওইখানে আটকে থাকার মানে কি বিপদ আসতে পারে সেটা মনের মধ্যে ইতিমধ্যেই গেড়ে বসে আছে। দুজনেই হাত ধরাধরি করে হাঁটতে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই তারা ওই স্থানটিতে এসে যায় যেই স্থানে সেই ভৌতিক ঘটনার অভিজ্ঞতা শোনা যায়। একদম সারি সারি গাছে ঢাকা সরু হয়ে যাওয়া রাস্তাটা। দিনের বেলাতেও বেশ অন্ধকার লাগে। আশেপাশে কোনো বাড়ি নেই, বেশ গা ছমছম এমনিতেই। কোনো কিছু না ভেবেই তখন দুজনে চলছে তাদের গন্তব্যের দিকে। হঠাৎ দীপশিখার মনে হয় ওই বোনটি মানে সহকারী মালা যেন ঠিকমতো হাঁটতে পারছে না। ওর দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, দেখে ওর চোখ মুখ একেবারে শুকিয়ে গেছে। ভয়ের ছাপ একদম স্পষ্ট। ইশারায় কি হয়েছে জিজ্ঞাসা করতেই মালা বলে ওঠে, দিদি, পিছে পিছে কেউ আসছে আমাদের। টের পেতে তাকালাম পিছনে, কিন্তু কেউ নেই। ওকে কোনো মতে সামলে নিয়েই দীপশিখা পা চালায়। এখন দেখতে বসে তো আর কোনো লাভ নেই, বোঝাই যাচ্ছে কিছু তো হবেই, যা একেবারেই স্বাভাবিক নয়। এখন বাড়ি ফেরাই হলো তাদের মূল লক্ষ্য।
কিন্তু কিছুটা গিয়ে এবার দীপশিখা নিজেই টের পায় কেউ যেন আসছে তাদের পেছন পেছন। শুকনো পাতায় মানুষ চললে যেমন আওয়াজ হয় ঠিক তেমন, ঘন ঘন নয়, বরং অনেকটা সময় নিয়ে যেন কেউ একটা লম্বা বিরতি নিয়ে একটা একটা করে পা ফেলছে। এইরকম এখানে আগেও অনেক শোনা গেছে। তারপরে কলির আবার সেই সব স্মৃতি, সব মিলিয়ে মনের ভয় দ্বিগুণ হয়ে যায় দুজনেরই। কিন্তু ছুটতে গিয়ে অসতর্ক হলেই এই রাস্তায় মুখ থুবড়ে পড়তে হবে। কিন্তু প্রাণের মায়া বড় মায়া, তাই আর উপায় না দেখে ছুট লাগায় দুজন। আর দিব্যি টের পায় পেছনের পায়ের আওয়াজটিও থেমে নেই, সেটিও আসছে সঙ্গে সঙ্গেই। আর সেই গন্ধের সংযোজনে আর কোনো প্রশ্ন মনে থাকে না যে সেটা কে হতে পারে যে আসছে তাদের পেছন পেছন। কিন্তু কিছু ভেবে সময় নষ্ট না করেই দুজন ছুটতে থাকে। এই রকম কিছুটা দৌড়ে যেতে পারলেই আবার লোকালয়ে গিয়ে পড়বে তারা। আর কিছুটা ছুটতে হবে এটা ভেবে আপ্রাণ চেষ্টা করে যায় দুজন। সামনেই আলো দেখতে পাওয়া যাচ্ছে, আর কিছুটা রাস্তা মাত্র। কিন্তু ঠিক সেই মুহূর্তেই উল্টে পড়ে যায় মালা। এত পাথুরে রাস্তায় এটাই স্বাভাবিক। কোনো রকমে দীপশিখা ওকে ধরে নিয়ে যখন এগিয়ে যাবে, মালা জানায় ও আর হাঁটতে পারছে না, পায়ে ব্যথা করছে তার, হয়তো মুচকেই গেছে। এই সময় এই বিপত্তির আশা কেউই করতে পারে না। কি যে মুশকিলের পরিস্থিতি! তখন কোনো পজিটিভিটি, কোনো মন্ত্রপাঠ কিছুই মাথায় নেই দীপশিখার। কি করবে, কিভাবে করবে, কি করে সামলাবে নিজেদেরকে এই বিপদ থেকে। দুজনেরই প্রায় একই রকম অবস্থা। এদিকে ওই গন্ধের উপস্থিতি কিন্তু একইভাবে আছে, সঙ্গে পাতায় পা পড়ার আওয়াজটাও এগিয়ে আসছে যেন। হঠাৎ দীপশিখা লক্ষ্য করে সামনে থেকে কেউ আসছে। তখনও সম্পূর্ণ অন্ধকারে ঢেকে যায়নি, সামান্য একটা ঘোলাটে ধূসর রং তৈরি হয়েছে আকাশে। যদিও সেটাকে অন্ধকারের বিপরীত বলা যায় না, তাতেই একটা আন্দাজ করা যায় যে সামনের জন একটি ছেলে। আর একটু কাছে আসতেই প্রথম টের পেল গন্ধটা প্রকট হয়ে উঠছে এবং এবং ভীষণ তীব্রভাবে জানান দিচ্ছে। কিন্তু পায়ের শব্দ অদ্ভুতভাবে নেই। ছেলেটা সামনে আসতেই দীপশিখা দেখল যে তার বয়স 20 কি 21 হবে। এক হারা চেহারায় বেশ মার্জিত দর্শন, সুন্দর চেহারা, বিশেষ করে চোখ, নাক, মুখ বেশ টিকালো। কিন্তু এই এলাকায় তো আগে কখনো দেখেনি তাকে। নতুন হয়তো কেউ, না হলে এই রাস্তায় আসবে না সহজে। এইসব ভাবছে যখন দীপশিখা, তখন হঠাৎই ছেলেটা দীপশিখাকে বলে উঠল, আপনি দীপশিখা ম্যাম, তাই না? অবাক চোখে দীপশিখা উত্তর দিল, হ্যাঁ, কিন্তু তুমি কে? আমায় চেনো কিভাবে? ছেলেটি একই দৃষ্টিতে তাকিয়ে শান্ত গলায় বলল, চিনি না ম্যাম, শুনেছি আপনার কথা অনেকবার, দেখেছি তবে দূর থেকে। তাই? কার কাছে বলো তো? অরুণিমা, মানে আপনার কলির কাছে শুনেছি ম্যাম। আপনাকে খুব ভালোবাসতো তো, সবসময় গল্প করতো। কলি? কলির কাছে শুনেছো? কি যে হয়ে গেল! তুমি ওর বন্ধু বুঝি? কথাটির উত্তর ছেলেটির দেওয়ার আগেই একদল ছেলের আগমনের আওয়াজ পাওয়া যায়, যার মধ্যে একজন চেঁচিয়ে বলে ওঠে, আরে বন্ধু কি মানিদি, বন্ধু বন্ধু নয়, প্রেমিক বলো প্রেমিক। ইনি তো সেই যার জন্য এত কিছু ঘটে গেল। এই তো সেই কালপ্রিট যার জন্য কলিটা একেবারে শেষ হয়ে গেল। ছেলেটিকে উদ্দেশ্য করে আবার তারা বলে, ওই তোকে বলেছিলাম না এই দিকটাতে আর আসবি না। দীপশিখার নিজের পাড়ার ভাইয়েরা, খুব আপন তারা, কিন্তু আজ যেন চিনতে পারছে না দীপশিখা ওদের। কেমন যেন অপরিচিত লাগছে, খুব খুব দূরের মনে হচ্ছে তার। সে এগিয়ে গিয়ে তাদের আর ওই ছেলেটির মাঝে দাঁড়ায়, ঘুরে দেখে একবার ওই অপরিচিতের দিকে।
তখনও ছেলেটি একইভাবে তাকিয়ে দীপশিখার দিকে, মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট, ম্লান হাসি তাতে, কিন্তু চোখ দুটো একইভাবে দৃঢ়, পলক পড়ছে না, আর কোনো ভয়ের চিহ্ন নেই তাতে, নেই অপরাধী সুলভ কোনো চাটুকারিতা। দীপশিখার যেন মনে হচ্ছিল যে তার পরিচিত ভাইয়েরা ছেলেটিকে দোষী সাব্যস্ত করতে চাইছে। যারা এটা করছিল তাদের প্রত্যেকেই পড়াশোনা জানা, ভদ্র, মার্জিত, এতদিন এইভাবেই সে দেখেছে তাদের। কিছুকে তো স্কুলে জয়েন করে ফাইনাল ইয়ারের ছাত্র হিসাবেও পেয়েছে সে। যথেষ্ট স্নেহের প্রত্যেকে। নিজে একমাত্র সন্তান হওয়াতে বিয়ের সময় নিজের ভাই হিসাবে এরাই পাশে ছিল বেশিরভাগ। তাহলে আজ এদের এতটা অন্যরকম আচরণ কেন? কী কারণে এত রুষ্ট? জানতেই হবে। আর এটা ভাবতেই দীপশিখা বলল, এইভাবে না, এই রকমভাবে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না। প্রমাণ আছে তোদের কাছে? দেখাতে পারবি যে ওই দোষী? এরপর যা টুকরো টুকরো কথা ভেসে আসতে শুরু করলো, তা জুড়লে যা দাঁড়ায় তা হলো কলির এই ছেলেটির সাথে সম্পর্কের দরুন তার পড়াশোনায় মনোযোগ নষ্ট হয়। ফলস্বরূপ খারাপ রেজাল্ট। এত ভালো ছাত্রীর এমন রেজাল্টে টিচার থেকে পরিবার সবাই অসন্তুষ্ট হয়ে গিয়েও বুঝিয়ে পারে না, যেহেতু এই ছেলেটি প্ররোচনা দিয়ে গেছে। একে তো অন্য জাতের, অসম একটা ব্যাপার, তাও এই সাহস এই ছেলে দেখিয়েছে। না হলে কলির মতো সহজ সরল মেয়ে কখনোই এটা করতে পারে না। পরে বেচারি কোনো কিছুই ব্যালেন্স করতে না পেরে ওই রকম একটা সিদ্ধান্তে উপনীত হয়। এই অভিযোগগুলো আসবার সময় দীপশিখা বারবার ছেলেটির দিকে তাকায় যে কি হচ্ছে ওর অভিব্যক্তি তা জানতে, কিন্তু কোনো পরিবর্তন দেখে না। ওই একই দীর্ঘ শান্ত দৃষ্টিতে সে অপলক তাকিয়ে সামনের সকলের দিকে। বুঝতে এটুকু অসুবিধা হয় না যে অপরাধীর দৃষ্টি এটা নয়। সত্যি ভালোবাসতে পারা হৃদয়ের অধিকারী হলেই এই দৃষ্টি থাকা সম্ভব। দীপশিখা এবার বলে, আচ্ছা বেশ, এইসব যে বলছিস তোরা, এগুলো কে বলে গেছে? কলি? কাকে বলেছে? সে কই? তাকে একটু ডাক তাহলে, আর চলে গিয়ে পাড়ায় ঢুকেই কথা বলি তাহলে। ছেলেটির কাঁধে হাত রেখে আবারও বলে সে, তুমি এসো ভাই, আমার বাড়ি আসতে তোমায় কেউ বাধা দেবে না। ওরা আমার ভাই সব, ওরাও শুনবে তোমার কথা, এই বিশ্বাস ওদের ওপর আমার আছে। এইভাবে ওখানে দাঁড়িয়ে থেকে এমনিতেও আর সম্ভব হচ্ছিল না। অস্বস্তিটা ক্রমশ বাড়ছিল। স্ট্রিট লাইটের আলো আসছে, তবে খুব সুবিধের কিছু করে উঠতে পারছে না। তারপরে আবার মালার পায়ের যন্ত্রণা, আর সেই আড়ালের অশরীরী সত্তা নিয়ে যে রয়েছে, সে তো ভয়ের বদলে অন্য কিছু দেয়নি এই পর্যন্ত। সকলকে নিয়ে যখন দীপশিখা এগোচ্ছে, তখনও গন্ধটা সমানভাবে বর্তমান। বাড়ির ভেতরে ঢুকে আলোচনা করতে কেউই রাজি হয় না, কারণ একটা ছোট বাচ্চা আছে। জেঠু জেঠিমা কিভাবে নেবে এই সব শঙ্কায় চিন্তিত হয়ে দীপশিখাকে তারা স্পষ্ট জানিয়ে দেয়। দীপশিখার শুনেও ভালো লাগে যে এদের ভেতর এখনও অপরিবর্তিত। শুধু একটা স্নেহের মানুষের ওই রকম দুর্বিষহ ঘটনায় বিহ্বল হয়ে তারা এই আবেগতাড়িত কাজ করে ফেলেছে, বিভ্রান্তির শিকারও হয়েছে। যাই করে হোক মালাকে ঘরে পাঠিয়ে দীপশিখা কিছুক্ষণ মেয়েকে সময় দিয়ে বেরিয়ে আসে। ওদের নিয়ে বাড়ির সামনের বাগানের ধারে যে বসার জায়গাটা, সেখানে গিয়ে বসে। পরিস্থিতির মধ্যে থমথমে একটা ব্যাপার তখনও বর্তমান। কথা শুরু কে করবে কেউ বুঝে উঠতে পারে না। তাই দীপশিখা সরাসরি ছেলেটিকে বলে, তোমার নাম কি ভাই? কোথায় বাড়ি তোমার? উত্তর আসে, আমি আরহান ম্যাম, আরহান ফিরদৌস, বাড়ি মানাবাড়ি। কলির বন্ধু তুমি? একসাথে পড়তে? না, সিনিয়র, একই স্কুলে পড়েছি, ছোট থেকেই পরিচয়। বিভিন্ন স্কুল প্রোগ্রামে, স্পোর্টসে পছন্দের বিষয় আমাদের অনেক মিল ছিল, সেখান থেকেই পরিচয় গভীর হয়। বেশ, বন্ধুত্ব ছিল অবশ্যই, সেটা ভালোবাসার একটা গুরুত্বপূর্ণ দিক।
সে আঙ্গিক যাই থাকুক তোমাদের, তুমি এবার বলো তো, এই যে তোমাকে রেসপন্সিবল করা হচ্ছে এই মৃত্যুকে ঘিরে, তা নিয়ে তুমি কি কিছু বলতে চাও? আর তুমি কি এখানে ওদের বাড়িতেই এসেছিলে? হ্যাঁ, আমাদের দুই পরিবারের যথেষ্ট বন্ধুত্ব আছে, অনেক দিন ধরেই যোগাযোগ। কাকিমা কাকু আমাকে ভীষণ স্নেহ করেন এখনও। ওদিকে আম্মি আব্বুও কলিকে ভীষণ ভালোবাসতেন। আমি কাকিমাকে দেখতেই এসেছিলাম। তারপর বাকিটা সবটুকু যা তোমার বলার বলো প্লিজ। ম্যাম, কলিকে আমি ভীষণ ভালোবাসি। হ্যাঁ, আজও আমাদের খুব সুন্দর সম্পর্ক ছিল। স্কুল, পড়াশোনা এইসব নিয়েই তো আমাদের গণ্ডি ছিল। আমি পাস আউট হয়ে বাইরে চলে যাই, বাড়ি এলে দেখা হয়, ফোনও হতো দুজনের। কোনো সমস্যা তৈরি হয়নি যখন শুধুই বন্ধুত্ব ছিল। যখনই এই ভালোবাসার বিষয়টা দুজনের মধ্যে আসে আর বাইরে প্রকাশ শুরু হয়, তখনই দেখতে শুরু করলাম সবার মধ্যে একটা কানাঘুষো। কারণ কিছুই নয়, আমার মুসলিম আর ওর হিন্দু হওয়া ছাড়া। বন্ধু বান্ধব সবাই দুটো বাঁকা কথা কখনো না কখনো ছুঁড়ে দিত। কলি খুব নার্ভাস হয়ে যেত, ভীষণ কষ্ট পেত। আমি বোঝাতাম যে এগুলো এখন অত ভাবিস না, কেরিয়ার তৈরি করি দুজনেই, পরে সব ঠিক হয়ে যাবে। কিন্তু ও তো ভীষণ নরম মনের, আমাকে নিয়ে কেউ কিছু বললেই খুব ভেঙে পড়তো। পড়াশোনাতে ফোকাস নষ্ট হচ্ছিল ওর। আমি তারপর ওকে বেশ বকা দিয়েই বলেছিলাম, তাহলে কিন্তু আমি আর তোর সঙ্গে কোনো কথা বলবো না। এরকম বোকার মতো কেউ করে যে রেজাল্ট পর্যন্ত খারাপ করে ফেলেছিস 11-এ? খুব কাঁদলো সেই দিন, জানেন। সহজে তো কাঁদতেও দেখিনি, শুধু ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকতো আর চোখ দিয়ে জল পড়তো। আবার অন্যরকমভাবে বোঝালাম যে মনে চাপ পড়লে মন আরও ভেঙে পড়তে পারে। কিন্তু আশেপাশের কথা, পড়ার চাপ সব মিলে ব্যালেন্স আর করতে পারছিল না। যেই দিন এই দুর্ঘটনা ঘটিয়ে ফেললো সেই দিন আমি ওকে বাড়ি দিতে এসেছি স্কুল ফেরত। শরীর খারাপ ছিল ওর কয়েকদিন আগে থেকে। আমিও বাড়ি এসেছিলাম। স্কুল শেষে দেখা হতেই দেখলাম চোখ মুখ একদম বিবর্ণ, যেন চাপা কষ্ট পেয়ে পেয়ে একদম প্রাণহীন হয়ে গেছে। শুধু বলল, কেমন আছো আরান্দা? আর কোনো কথা নেই মুখে। কিছু বললে এক টুকরো ফিকে হাসি ছাড়া আর কিছু দেখতে পেতাম না। এত জিজ্ঞেস করেছি যে কি হয়েছে বল, কি হয়েছে বল, কে কি বলল, কিচ্ছু বলল না। শুধু বাড়ির গলির মুখে এসে যখন বললাম, কাল স্কুলের পরে আসবো, আসি কালকের দিনটাও, উত্তর দিয়েছিল, কাল কাল যদি না থাকি আমি তখন? আমি ধমক দিয়ে বলেছিলাম বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে পড়তে বসতে। তখনও বুঝিনি কিছুক্ষণের মধ্যে ও এই কাণ্ডটা ঘটিয়ে ফেলবে। কিচ্ছুটা বুঝতে পারিনি কেন করলো। কতজনকে জিজ্ঞেস করেছি ওর বন্ধু বান্ধব যে কি হয়েছিল ওর সাথে, কেউ কি কিছু আরো বলেছিল ওকে? কেউ উত্তর করতে পারেনি, সবাই চুপ। পরে ধীরে ধীরে কানে আসতে শুরু করলো সেই সব যা আপনি আজ শুনলেন। আমি প্রেমের চাপ দিয়ে প্ররোচনা দিয়েছি ওর মৃত্যুকে। আপনি বলুন না, কি বলবো, কাকে প্রমাণ দেব? যতদিন অসুস্থ থেকেছে আমি এসেছি, হসপিটাল দৌড়েছি, কিন্তু তখন তো আর কথা বলতে পারতো না, শুধু হাত দুটো ধরে কাঁদতো। কি যে অসহায় লাগতো ম্যাম, আমি কাকে বোঝাবো বলুন তো? আমি নিজেও এতগুলো দিন শুধু ওই একটাই উত্তর খুঁজে যাচ্ছি, কেন করলো, কিসের জন্য করলো এরকম। আমাকে যদি আপনাদের দোষী মনে হয় তাহলে হবে, আমি কোনো সাফাই দিতে যাব না। আমার পরিবারের প্রতিপত্তি আছে, প্রাচুর্য আছে, চাইলেই আমি লোক লাগিয়ে এগুলোকে বন্ধ করতে পারি, জোর খাটাতে পারি, কিন্তু কার জন্য করব? হ্যাঁ, সেই তো নেই। এখন কেউ কিছু বললেই বা কি যায় আসে? ও কি ফিরে আসবে আর? আরহানের কথাগুলো, ওর চোখ মুখের ভাব, সব কিছু মিলিয়ে এমন এক বিষণ্ণতা চারিদিকে ছেয়ে গেল সবার মধ্যে যে কেউই আর কোনো উত্তর করতে পারল না। অকপটে বলে যাওয়া কথা যদি সত্য হয়, তাহলে কোনো প্রমাণ যদি নাও থাকে,
শোনার সময় কানে আর মনে একটা তীব্র ধাক্কা দেয়। তাকে গ্রহণ করার জন্য খুব বেশি পরিশ্রম প্রয়োজন হয় না কারুরই। ভীষণ স্বতঃস্ফূর্তভাবেই তা বিশ্বাসযোগ্য আর গ্রহণযোগ্য হয়ে দাঁড়ায়। দীপশিখা সকলের মধ্যে সেটাই দেখেছিল। কষ্ট পাচ্ছিল বাকিরাও। ভুল বোঝাবুঝি যাই হয়ে গেছে তা করে সত্যি তো কি পেল তারা? কলি তো আর ফিরবে না। এরপর আর কিছুক্ষণ অল্প বিস্তর কথা হয়। দীপশিখা বোঝায় আরহানকে, মন শক্ত রাখতে বলে। আরহান যখন উঠবে সেই মুহূর্তে বাকিরা উঠে গিয়ে আরহানকে সরি বলে। এগিয়ে দিয়ে আসতেও তৎপর হয় তারা, কারণ ওর বাড়ি বেশ খানিকটা দূরে। কিন্তু ও জানায়, আমার গাড়ি আছে মোড়ের মাথায়, অসুবিধা হবে না। শুধু দীপশিখা একবার আরহানকে আড়ালে ডাকে। তার আর একটা প্রশ্ন আছে তাকে করবার জন্য। সে বলে, আচ্ছা ভাই, একটা কথা বলবো? হ্যাঁ ম্যাম, বলুন। তুমি তো গাড়ি এনেছো, মোড়ের মাথায় আছে বলছো, কিন্তু তুমি উল্টো পথে ওই টিলার দিকে কেন যাচ্ছিলে? আপনার জন্যই হয়তো। মানে আমার জন্য? আমি ওই দিক দিয়ে আসবো তুমি জানতে? তোমার কি আমার সাথে কোনো বিশেষ দরকার ছিল? না হলে তো তুমি আগেও এসেছো এখানে, তখন তো আমাকে খোঁজ করনি। না ম্যাম, আপনার সাথে দেখা করতে আমি আসিনি। আপনি ওই পথে আসবেন তাও জানতাম না, কিন্তু কলি কোথায় থাকবে তা আমি বেশ জানতে পারি। আজও আমি যখন ওদের বাড়ি থেকে বেরোচ্ছি তখনই আঁচ পেয়েছি। সেই গন্ধ আমাকে নিয়ে গেছে ওইদিকে, সে গন্ধ যা আপনিও পান, তাই না ম্যাম? তুমি পাও সেই গন্ধ? ওকে দেখতে পাও? হ্যাঁ পাই, আপনি যেমন পান আমিও পাই, সর্বক্ষণ প্রায়। মনে হয় যেন কাছেই আছে। রাতে ঘুমোতে পারি না ম্যাম, চোখ বুঝলেই সেই কষ্ট পাওয়া মুখটা দেখি। চোখে জল নিয়ে তাকিয়ে রয়েছে, এখনও দেখছি, এখানেই আমাদের সঙ্গেই আছে। কথাটা বলতে বলতে আরহান বাগানের দিকে ওই কদম গাছের দিকে মুখটা ঘোরায়। দীপশিখা তার সামনেই দাঁড়িয়ে থাকাতে চমকে পেছনে ঘুরে দেখে ঠিক তাই, দাঁড়ানো সেই আবছায়া অবয়ব সেখানে। থরথর করে কাঁপতে শুরু করে তখন সে। সত্যি ভয় করছে দেখে। যে মানুষটা এত প্রিয় ছিল তারই উপস্থিতি আজ কি ভয়ঙ্কর লাগছে। আরহান বলে ওঠে, ও মুক্তি পায়নি ম্যাম, ভীষণ কষ্ট পাচ্ছে। আচ্ছা, কোনোভাবে কি সাহায্য করা যায় না? আপনাদের মধ্যে তো শ্রাদ্ধ শান্তি হলে এর নিবারণ সম্ভব, কিন্তু এখনো তো আরো বেশ কয়েকটা দিন। এতদিন কষ্ট পেয়েছে, আরো কতগুলো দিন ওকে এইভাবে কষ্ট পেয়ে থাকতে হবে বলুন তো? হ্যাঁ, জানি না, আমার কাছে কোনো উত্তর নেই গো। তবে যার কাছ থেকে পাবো তার সাথে আজ রাতে আমি কথা বলবো। তুমি দেরি করো না, সাবধানে ফিরে যাও। আমাকে যিনি বলেছিলেন তার কথা ধরেই বলছি, এখন আর ওকে প্রশ্রয় দিও না। সামনে এলেও নিজের আরাধ্য যেই হন তাকে স্মরণ করো। সাবধানে থাকো, ভালো থাকার চেষ্টা করো। জীবনটা তো বড়, বাঁচতে হবে নিঃশ্বাস নেওয়ার সাথে। গড ব্লেস ইউ। আরহান ফিরে যাওয়ার মুহূর্তেই হঠাৎ দমকা ঝোড়ো হাওয়া শুরু হয়। এই এলাকার আশ্চর্য কিছুই না, তবে সেই মুহূর্তে যেন মনে হচ্ছিল কারো তীব্র আপত্তি, সে যেন না যায়। তাকে আটকে রাখার এক অদম্য চেষ্টা করছে কেউ ওপার থেকে। নিশ্চুপে ছুটে ঘরে এসে ঢোকে দীপশিখা। কদম গাছটা তখনও দুলছে পাগলের মতো। রাতে সেই বহু প্রতীক্ষিত ফোন আসে, কেশব মামার ফোন। শুরুতেই একগাল হাসি দিয়ে সে বিভিন্ন কথা বলতে থাকেন, কিন্তু দীপশিখার মন তো অন্যদিকে। বুঝতে পেরেই আচমকা বলে ওঠেন, মুন্নি, প্যারাফিজিক্স নিয়ে কিছু পড়েছো তুমি? প্যারাফিজিক্স বিশেষ কিছুই জানি না, শুধু এটুকুই জানি যে বিজ্ঞান যেখানে থেমে যায় সেখান থেকেই এর যাত্রা শুরু হয়। প্যারানর্মাল নিয়ে স্টাডি।
বিজ্ঞান যাকে মান্যতাই দেয় না। রাইট, স্টাডি অফ প্যারাসাইকোলজিক্যাল ফেনোমেনা, যেমন ধরো টেলিপ্যাথি, ক্লায়ারভয়েন্স অ্যান্ড সাইকোকাইনেসিস, যেগুলোর ব্যাখ্যা বিজ্ঞানে কিন্তু নেই, যা নিয়ে তুমি বিচলিত এখন। তাই নিয়েই আমার কাজের কিছু অংশও পড়ে। এই যে ধরো মৃত্যু পরবর্তী জগতের বাসিন্দা, তাদের নিয়েই এই সমস্ত কাজ। তাছাড়া এই যে বিশেষ ক্ষমতা নিয়ে এত প্রশ্ন, এত বুজরুকির বদনাম, সেগুলো নিয়েও কিন্তু আমার কাজ বলা চলে। এবার বলো তোমার কি প্রশ্ন? মামা, তুমি কিভাবে জানলে যে ওই কাণ্ড ঘটিয়ে ফেলবে? আর তুমি ওকে কিভাবে প্রোটেকশন দিতে চাইছিলে? মানে দিতে কিভাবে? এই যে এত জ্যোতিষী স্টোন দেন বা তান্ত্রিক তন্ত্রমন্ত্র করেন, এগুলো কি তোমাদের এই প্যারাফিজিক্সে শেখায়? প্যারাফিজিক্সে এগুলোকে নিয়েই কিন্তু বিস্তারিত পড়াশোনা রয়েছে, তবে সবটাই যে এর অন্তর্গত তা বলা যায় না। প্যারাফিজিক্স ওই অদেখা জগৎকে মান্যতা দেয়। স্যার ওয়াল্টার ভন লুকাডু, একজন প্যারাসাইকোলজিস্ট, 2016 সালে একটা কথা তিনি বলেছিলেন, এখনও তার ভিডিও পাবে। দ্য প্যারানর্মাল ইজ নর্মাল বাট কোয়াইট ডিফারেন্ট। ওনাদের রিসার্চে সাইকোকাইনেসিস হলো এ ডাইরেক্ট মেন্টাল ইন্টারাকশন উইথ এক্সটার্নাল ফিজিক্যাল প্রসেস। এই প্রসেসগুলো আমরা অধ্যাবসায় আয়ত্ত করি, যার বিভিন্ন দিক আছে, বিভিন্ন পদ্ধতি আছে, এইসবের মাধ্যমেই আমরা আয়ত্ত করি। তার সঙ্গে থাকে বিভিন্ন এই ধরনের অভিজ্ঞতা থেকে এক্সপেরিমেন্ট। সাইকোলজিক্যাল থেকে ফিজিক্যালের আবার উল্টো পথেও একটা বিস্তারিত যাত্রাপথ রয়েছে। হয়তো এই মুহূর্তে তোমাকে এইটুকুই বলতে পারবো। আর জ্যোতিষী বলছো, সেটা না হয় আলাদা বিষয়। কিছুটা যুক্ত আবার কিছুটা যুক্ত নয় বলা যায়। সেখানে পুরো গ্রহ নক্ষত্রের বিচার হয়। তন্ত্রবিদ্যা নিয়ে এত বিশদে আমি এই মুহূর্তে বলতে পারবো না, অনেক বিস্তৃতি আছে এর। তন্ত্রকে সহজভাবে বলতে গেলে বলতে হয় এক পদ্ধতিগতভাবে বিশ্লেষিত জ্ঞান আহরণ, যাতে গ্রন্থ শিক্ষা রয়েছে, বিভিন্ন উপকরণের মাধ্যমে বিধিনিষেধ রয়েছে, কলাকৌশল বা কার্যপ্রণালী রয়েছে। সেই সব কিছুর মাধ্যমে কোনো বিষয়ের অসীমে গিয়ে দক্ষতা অর্জন করা হয় নিজের মধ্যে সেই শক্তি অধ্যাবসায়ের মাধ্যমেই আয়ত্ত করা যায়, যা তোমার চেতনার উচ্চ স্তরে নিয়ে যেতে কিন্তু তোমাকে সক্ষম। তাহলে তুমি কোনটা করেছো মামা? কিভাবে দেখলে? কিছুটা বার্থ চার্ট তো অবশ্যই, কিছুটা ওকে দেখে। এই বিদ্যায় ব্যক্তি সামনে থেকে যতটা দৃশ্য, ততটাই কিন্তু সে অন্তরে। অতীতে বা বর্তমানে যে কতটা দৃশ্য হবে, সেটা কিন্তু আন্দাজ করা যায়। তাহলে ওকে যে স্টোন দিল, সেগুলো কাজ করলো না কেন? সেগুলো তো আমি নিজেও দেখিনি যে ওকে কি দেওয়া হয়েছিল। আমি যেটা আগাম দেখেছিলাম তাতেই কিন্তু বলতে পারো গণনা করেছিলাম যে বিপদ অবশ্যম্ভাবী, নিজেই ঘটাবে। ও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে নিজের ওপর থেকে। তোমায় বলেছি না, মানুষের ওপর কিন্তু নেগেটিভ পজিটিভ দুটোরই প্রভাব থাকে, তার নিজের অন্তরেই থাকে। বলতে পারো সাইকোলজিক্যাল এফেক্ট এটা। সে বিভিন্ন পরিপ্রেক্ষিতে এগুলোর মধ্যে দিয়ে যায়, দ্বন্দ্ব সৃষ্টি হয়, আবার সেগুলোকে ওভারকাম সে কিন্তু নিজেই করে টিকে থাকার জন্য, সার্ভাইভাল ফর দ্য এক্সিস্টেন্স। কিন্তু কলি সেটা হারিয়ে ফেলছিল। এটা আমার অবজারভেশন আমাকে দেখায়। বিশ্বাস করা না করা এবার তোমার ওপর। তুমি তাহলে কিভাবে উপকার করতে? উপকার যদি বলো তাহলে বলবো আমি ওকে সাহায্য করতাম নিজের মধ্যে পজিটিভিটিকে ফিরিয়ে আনতে। একে বলে অরা ক্লেন্সিং। মানুষ নিজেও কিন্তু চাইলে এটা করতে পারে। মেডিটেশন এটাতে খুব সাহায্য করে।
তবে অসীম ধৈর্য আর অধ্যাবসায় নিয়ন্ত্রণে আনতে হয়। কিন্তু যে ভেঙে পড়ছে তার মনোসংযোগ বিচ্ছিন্ন হওয়াটা খুবই স্বাভাবিক। তাই তাকে বাইরে থেকে সাহায্য করা প্রয়োজন। সেটাই দেবার চেষ্টা করতাম, যতটুকু শিখেছি আর কি। অনেক বিশদ আলোচনা একেবারে তুমি বুঝবে না, আর এখন এই মুহূর্তে তোমার কোনো কাজেও লাগবে না। এখন যেটা গুরুত্বপূর্ণ সেটা বলো। আমি যে দেখছি তাকে, কেন? আর এভাবেই কি সে দেখা দিয়ে যাবে? মুক্তি পাবে না? প্রথমত বলি, মৃত্যু পরবর্তী অবস্থায় আত্মার মুক্তি সাধনে যেটুকু করা হয় তা হলো প্রথমে দেহের সদ্গতি করা ওই নিয়ম অনুযায়ী, আর দ্বিতীয়ত শ্রাদ্ধ শান্তি হওয়া। এখানে কিন্তু কলির একটা হয়েছে, আরেকটা কিন্তু এখনও হয়নি। এইবার অনেক ক্ষেত্রে দ্বিতীয়টা হবার পরেও অনেক সময় কিছু অতৃপ্ত আত্মার উপস্থিতি পরিলক্ষিত হয়। এই ক্ষেত্রেও যে হবে না সেটা কিন্তু বলা যায় না। বিস্তারিত বলতে হয় জীবাত্মা 84 লক্ষ যোনি ভ্রমণ করে। এর মধ্যে মানুষ, গাছপালা, পশু পাখি, কীটপতঙ্গ এসব তো রয়েছেই। দেহের বিনাশ হলেও যেহেতু আত্মার বিনাশ নেই, তাই আমাদের বিশ্বাস এই আত্মার এই ভ্রমণ ঘটতেই থাকে, এবং মৃত্যুকালীন পরিস্থিতিতে সে যেই পরিস্থিতির মধ্যে দিয়ে যায় সেখান থেকেই নির্ধারণ হয় সে পরবর্তীতে কোন যোনিতে প্রবেশ করবে। কিন্তু শ্রাদ্ধ হতে তো অনেকটা দেরি, তাও এই কয়দিন কি করব? তুমি তো জানো, দেখা দিলেও যাতে বিচলিত না হয়ে যাও তার জন্য নিজেকে স্ট্রং করতে হবে। ঘাবড়ে গেলে চলবে না, নিজের অন্তরের শক্তিকে জাগিয়ে তুলতে হবে। মেডিটেশন, মন্ত্রপাঠ এইসব কিন্তু বন্ধ করা চলবে না। ক্যান্ডেল মেডিটেশন ভীষণ পাওয়ারফুল, মনোসংযোগ ভীষণ প্রয়োজন। করতে পারবে? শিখিয়ে দেব তাহলে। কিন্তু তার আগে ওর কিন্তু কোনো স্মৃতিচিহ্ন ঘরে রাখা চলবে না। তোমার কাছে আছে এখনো প্রচুর জিনিস, ওর দেওয়া গিফট, টিচার্স ডের গিফট। আর কোনো প্রলোভনে, ভয় দেখানোতে বিচলিত হবে না। হলেই কিন্তু কি হবে? আর তুমি কিভাবে জানলে গিফটগুলোর কথা? তোমার ওপর ওর কন্ট্রোল এসে গেলে তুমিই হবে ওর মিডিয়াম। এই জগতের সুখ ভোগ করার জন্য যাকে ও হারিয়ে অতৃপ্ত হয়েছে, তোমাকে কিন্তু আয়ত্তে নিয়ে নেবে। তুমি ধীরে ধীরে নিজের ওপর নিয়ন্ত্রণ হারাতে থাকবে। আর আমি কিভাবে গিফটগুলোর কথা জানলাম? ওই যে ম্যাজিক দিয়ে। এরপর থেকে বাকি 10 দিন চলেছে বিভিন্ন অভিজ্ঞতার দর্শন। কিছু এইরকম যা পূর্বে আলোচ্য, যেমন দীপশিখা রাতে একবারের জন্য চোখ বুঝতে পারত না। বুঝলেই মনে হতো কলি একদম মুখের উপর ঝুঁকে তাকিয়ে রয়েছে। ওই বেদনাক্লিষ্ট মুখ নিয়ে সে তাকিয়ে রয়েছে দীপশিখার দিকে। বারবার যখনই চেষ্টা করেছে ঘুমানোর। কলির স্মৃতিগুলো সবই বাইরের স্টোররুমে রেখে আসা হয়েছিল পরের দিন। সেই দিন থেকেই মনে হতো রাত নামলেই স্টোরে যেন হুলুস্থুল বেঁধে যায়। কেউ যেন সব কিছু লণ্ডভণ্ড করে দিতে চায় ভেতরটায়। লাইট জ্বালিয়ে দেখবার সাহস হয়নি কারোরই। সকালে দেখা যেত সব কিছু পড়ে গিয়েছে নিচে, সেই নির্দিষ্ট জিনিসগুলোই যেগুলো কলির সাথে জড়িত ছিল। আশেপাশের বাড়ির মানুষদেরও দীপশিখা যতটা সম্ভব জানিয়েছিল যে কি করতে হবে, তবুও তারা কিছু না কিছু উপলব্ধি করেই গেছে। একবার ঝর্ণা কাকিমার অভিজ্ঞতা হয় ভয়ঙ্কর। ওই রাতেই দীপশিখার বিছানায় পাশের জানলায় সারা রাত কেউ যেন আঁচড় কেটে যায় অনবরত, সঙ্গে গোঙানি আর ফুসফুসিয়ে কান্নার আওয়াজ।
সারা রাত আলো জ্বালিয়ে বসে থাকে দীপশিখা নিজের ঘরে মহাদেবের ছবির সামনে। মেয়েকে শুইয়ে দেয় মা বাবার সাথে অন্য ঘরে, নিজের ঘরে নেয় মালাকে। সে দীপশিখাকে যথেষ্ট স্নেহ করে, তাই সে থাকতে রাজিও হয়ে যায়। কিন্তু সারা রাতের অভিজ্ঞতায় দুজনেরই অবস্থা দুর্বিষহ হয়ে ওঠে। দিনটি ছিল শ্রাদ্ধের পূর্বের আগের দিনের রাত। ওই রাতে যখন দীপশিখা ওই রকম পরিস্থিতিতে, ঝর্ণা কাকিমার অভিজ্ঞতা হয় আরও ভয়ঙ্কর। তিনি নিজের ঘরে সেলাইয়ের কাজ নিয়ে ব্যস্ত থাকায় একটু দেরি করেই শুতে যান। রাত গভীর হতেই সেই কুকুরের ডাক তীব্র চিৎকারে পরিণত হতেই ওনার মন কুঁড়েকে ওঠে যে কিছু একটা ঘটতে পারে। তাড়াতাড়ি আলো নিভিয়ে শুয়ে পড়েন তিনি। সেদিন কাকু বাড়ি ছিলেন না, মেয়ের বাড়ি গিয়েছিলেন। ওনার ঘরে উনি একাই ছিলেন। শুয়ে পড়বার পর থেকেই ওনার মনে হয় যেন ঘরে কেউ একটা উপস্থিত রয়েছে। আর শুধু ঘরেই না, এই বিছানাতেও সে উপস্থিত। মনে পড়তে খেয়াল হয় সেলাইয়ের চক্করে উনি দরজা খুলেই বসে থেকেছেন এই মাঝরাতেও। মাঝে উঠোন পেরিয়ে বাথরুম গেছেন, এসেছেনও কয়েকবার। মনে হতেই ভয়ে কুঁকড়ে ওঠেন তিনি। আন্দাজ করে ফেলেন কাকে অজান্তে ঘরে ঢোকার ব্যবস্থা করে দিয়েছেন তিনি। চুপচাপ নড়াচড়া না করেই বিছানায় শুয়ে থাকেন তিনি। বারবার মনে হচ্ছিল যেন পাশ ফিরলেই তার দর্শন পাবেন। চুপচাপ পড়ে থাকতে থাকতে যতবারই চোখ লেগে আসতে নেয়, মনে হয় যেন কেউ ঠেলে সরিয়ে দিতে চাইছে ওনাকে বিছানা থেকে, ফেলে দেবে এমন একটা ভাব। কয়েকবার এই রকম অভিজ্ঞতা হওয়ার পর উনি উঠে বসেন ধীরে ধীরে। পাশ তখনও ফিরতে পারেননি উনি ভয়ে। সাহস দিচ্ছিল না, তাও খাট থেকে নামার চেষ্টা করেন। আর তখনই লক্ষ্য করেন যে পারছেন না। কেউ যেন অদৃশ্য একটা পেছন থেকে আটকে রেখেছে তাকে। উনিও চুপচাপ বসে থাকেন উপায় না দেখে। হয়তো পুরনো দিনের অসীম মনোবলের মানুষ বলেই উনি পেরেছিলেন। কিছুক্ষণ পর ওনার ধৈর্যের পরীক্ষা নিতে শুরু হয় বিছানায় আঁচড় কেটে যাওয়ার মতো সূক্ষ্ম আওয়াজ করে, বিশেষ করে বালিশটায়। কতক্ষণ এইভাবে চলেছে তা খেয়াল নেই ঝর্ণা কাকিমারও। হঠাৎ বাইরে ওনার ছেলে ডাক দিতেই উনি একটু সাহস পান। কিন্তু ভরসা করবেন কিভাবে? এই দোলাচল কাটতে তার অনেকটা সময় লাগে। তাও বারংবার ডাকার পর উনি বহু কষ্টে সাহস করে ছুটে গিয়ে দরজা খুলে দেন। আর দিতেই লক্ষ্য করেন দমকা হাওয়ার মতো কিছু একটা যেন ঘর থেকে বেরিয়ে গেল। শ্রাদ্ধের দিনটিতেও দেখা গিয়েছিল সেই একই রকম প্রাকৃতিক বিপর্যয়ের খেলা। ভোর যেন হতেই চাইছিল না। গুমোট কালো অন্ধকার যেন ঢেকে দিতে চাইছিল সমস্ত আলোকে। এই পরিসমাপ্তি যে কোনো একজনের একেবারেই কাঙ্ক্ষিত নয়, সেটাই যেন জানানোর চেষ্টা করছে সে বারে বারে। আচার অনুষ্ঠান কোনো মতে শুরু হয় সেই দিন। কলির মা বাবার পক্ষে ওই কাজ সামলে ওঠা সম্ভব হচ্ছিল না কিছুতেই। আশেপাশের বাড়ির লোকেরা সঙ্গে থেকে যতটুকু সাহায্য সম্ভব করে কাজটি উতরে দিতে সাহায্য করে গেছিল, যার মধ্যে সুমিত্রা দেবী, ঝর্ণা কাকিমা আর তনিমারাও ছিলেন। দীপশিখা উপস্থিত থাকেনি ওই স্থানে, পারেনি সে ওই আচার অনুষ্ঠান সামনে থেকে দেখতে। শুধু কলির প্রিয় গোলাপ ফুলের তোড়া নিয়ে এসেছিল সে। বাইরে এক পরিচিত বোনকে দেখতে পেয়ে তার হাত দিয়ে সেটি দিয়ে সে ফিরে আসবে ভেবেছিল। তখনই পেছন থেকে এক পরিচিত কণ্ঠস্বরের আর্তনাদ শুনতে পায় সে। তুলিকা কাকিমা। ভীষণ স্নেহ করেন তিনি দীপশিখাকে। মায়েদের যেমন ভালোবাসা হয়
ঠিক তেমনই তুলিকা কাকিমা বলেন, মানে তুই এসেছিস? সেই এলি যখন, এত দেরিতে কেন রে মা? আমি মানে আমি যে এইভাবে কই দেখতে পারতাম না কাকিমণি। কাঁপতে কাঁপতে কোনো মতে ঘুরে দাঁড়িয়ে কথাগুলো বলে দীপশিখা। অবশ্য ও তো আর কথা বলতে পারতো না। তুই কিছু জিজ্ঞেস করলেও তো উত্তর পেতি না। তবে তুই তো ওকে বুঝতি। যদি বুঝতে পারতি যে কেন এরকম করলো। ওনাকে সামলে নিয়ে প্রকাশবাবু বলে ওঠেন, মানি তো এখানে ছিল না তুলি। সেই সময়গুলো যখন ও বিছানায় পড়েছিল। এইভাবে যে সব কিছু হবে কে জানতো? কে জানতো? বড় অভিমানী তো, অভিমান নিয়েই চলে গেছে। সব কিছুই ওর অভিমানের ফল। আরহানকে নিয়ে ওকে সবাই বলতো, আমরাও বললাম মিশিস না। ফাঁসি দিয়ে দিল, আর তারপরেও তো বেঁচে ছিল। হয়তো ঠিক হতো ঠিক হয়ে যেত, না হলেও মরে যেত না। কিন্তু ওই আবার নতুন জন এসে গেল আমার পেটে, জানতেই তো চলে গেল। ওই খবর আসতেই ওর বেঁচে থাকার সব ইচ্ছে চলে গেছিল। তাই চলে গেছে। জানিস, ও বলতো আর কোনো ভাই বোনের গল্প করবে না মা। আমি একমাত্র মেয়ে থাকবো, আর কেউ থাকবে না। কেউ আসবে না, কিন্তু কেউ আসবে না। হতভম্ব হয়ে যায় কথাগুলো শুনে দীপশিখা। বিস্ময় নিয়েই ঘুরে যায় বাড়ির দিকে। ওখানে আর দাঁড়িয়ে থাকতে পারে না সে। ফিরতে ফিরতে ভাবতে থাকে, এ কেমন বিচার বিধাতার! একজনকে ওইভাবে কেড়ে নিয়ে কি এই আরেকজনকে পাঠানো হয়েছে তার অভাব পূরণের লক্ষ্যে? সত্যি এ জগতের অনেক কিছুই আজও ব্যাখ্যার বাইরে। পরবর্তীতে কলি আর তার উপস্থিতির জানান দেয়নি ঠিকই, কিন্তু কিছু প্রশ্নের মুখে দাঁড় করিয়ে গিয়েছিল যেগুলোর উত্তর আজও অধরা। কেন সে নিল এইরকম একটা পদক্ষেপ? কি ছিল এর পেছনের সঠিক কারণ? ওর অভিমানী মন, নাকি আরও কিছু একে ছাপিয়ে গিয়েছিল? উত্তরগুলোর খোঁজ আজও চলে দীপশিখাদের মতো কিছু জনের অন্তরে। হয়তো আজীবন চলবে। আর এই অতৃপ্তি নিয়ে আদৌ কি সে মুক্তি পেয়েছে এই দৃশ্যমান জগৎ থেকে, নাকি অন্ধকারের অন্তরালে আজও সে এক অভিমানী অতৃপ্ত আত্মারূপেই ছটফট করে যাচ্ছে? কখনো দেখাও যে দেবে না, সেও কি নিশ্চিতভাবে বলা যায়? হয়তো যায় না, তাই না? তাহলে কেমন লাগলো আজকের গল্প? আপনার ভালো লাগা এবং মন্দ লাগা উভয়ই জানিয়ে ফেলুন কমেন্ট বক্সে। গল্পটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করে দিন। আরও এরকম ভৌতিক সাসপেন্স থ্রিলার স্টোরি শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। ফিরে আসব আরও একটি নতুন এবং রোমাঞ্চকর গল্প নিয়ে।